Podcast with ATG. Let the good times roll! Podcast with ADG, and I'm my guest today, Devjit. Oh yeah! Fuck yeah! All right, that's the power, man. প্রথমেই দেবজিতের কাছে চলে আসি যে তোমার গান বাজনা কি করে শুরু হলো, আর্লি স্টেজ বা আর্লি লাইফ, লাইক বিফোর কামিং টু মেটাল, হাউ ডিড ইট অল স্টার্ট? স্কুলে, কলেজে? যখন শুরু করেছিলাম লাইক 2007 and 8-এর দিকে প্রবাবলি। তো স্কুলে আমাদের একজন দাদা ছিল যে স্কুলের অ্যানুয়াল ফাংশনে গিটার নিয়ে গান করছিল। তো সেখান থেকে ইন্সপায়ার্ড হই যে হ্যাঁ, আমার এই ইনস্ট্রুমেন্টটার প্রতি একটা আলাদা টান আছে। তো সেইভাবে শুরু হয়, সে দাদার কাছে দিয়ে ক্লাস করি। দেন তখন স্কুলে পড়ছি, তো ক্লাস 10 অবধি গিটার শিখে বন্ধুরা আমরা চেষ্টা করি একটা স্কুল ব্যান্ড করার। ঠিক আছে, তো একটা স্কুলের ব্যান্ড হয় সেখানে। তো আমরা স্কুলের শোতেই একটা পারফর্ম করি অ্যানুয়াল ডেতে। তারপর থেকে 11-এ তো আমরা অনেকটা বাইরের মিউজিকের থেকেও এক্সপোজার পেতে শুরু করি। তখন ধরো অন্য ব্যান্ডের শোগুলোতে যাচ্ছি, কলকাতা রক ব্যান্ড যে শোগুলো হচ্ছে, ঠিক আছে। তো সেইখান থেকে আরও কমিউনিটিটা বাড়তে থাকে, মানে চেনা পরিচিত বন্ধু, আরও গিটারিস্টের সাথে দেখা, আরও অন্য ইনস্ট্রুমেন্ট প্লেয়ার তাদের সাথে দেখা। সেইখান থেকে তারপর আমরা 2011-তে মানে আমার একজন দাদা আর কি, তো এরকম তখন জনরার এই ভাস্ট যে একটা এই যে একটা সমুদ্র, তার যে এত কিছু, সেইগুলো আইডিয়া ছিল না কোনোভাবেই। তো একটা দাদা মানে ফরচুনেটলি সেই সময় আমাকে, তো এই ওয়েস্টার্ন কিছু তার কাছে কম্পিউটার থাকায় সেই সময় আমাকে কিছু লাইভ শোয়ের ভিডিও দেখাতো। তার মধ্যে মানে বিভিন্ন রকম, মানে ওটা কোনো একটা পার্টিকুলার জনরা ছিল না, মানে লিঙ্কিং পার্কও থাকতো, আবার তারপরে কর্ন থাকতো ধরো, তারপর ধরো গড়গড়দের ভিডিও একদিন এরকমভাবেই ওরকম লাইভ দেখতে পাই। তো ওই একটা প্রবাবলি ওয়েকেনের একটা ওই নিউড দাঁড় করে একটা ভিডিও ওরকম, তো ওটা খুবই মানে শক করে যে এরকম কি হতে পারে, কেন করছে ব্যাপারটা। তো একটা কিউরিয়াসিটি ছিল এরকম যে মেটাল এই ব্যাপারটা কী জিনিসটা, যে এরকম আমি ব্যাপারটা খুবই টানছে, বাট একটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে তখন আমরা বুঝতে পারিনি, কারণ তখন এগুলো বোঝানোর ছিল না, বা এত এই আউটলেটগুলোও ছিল না যে আমি ইন্টারনেটে গিয়ে সার্চ করে বিভিন্ন জনার ব্যাপারে এই আইডিয়াগুলোও ছিল না। তারপরেই আস্তে আস্তে বিভিন্ন ওই দাদার থেকেই গান আমরা নিতে থাকি। একটা ওই সিডিতে অনেকগুলো গান, তাও তো তখনও সিডির আগে আমার তখন ক্যাসেট ফ্যাসেট তো ওগুলো ছিলই, ঠিক আছে, বাট ওগুলো এক্সপেন্সিভ ছিল অনেক কিছু। মানে আমাদের এখানে যখন পার্ক স্ট্রিটে যে আমাদের মিউজিক ওয়ার্ল্ড ছিল বা আলাদা কিছু, তো ওগুলো অনেক এক্সপেন্সিভ, তখন আমাদের পকেট মানি অনেক কম সেগুলো অ্যাফোর্ড করার মতো। তো এইভাবে আস্তে আস্তে মেটালের দিকে শুরু হয়। তো 2011 শেষের দিকে আমরা ফার্স্ট ব্যান্ড করি। আচ্ছা, ঠিক আছে, আর সেটা ব্ল্যাক মেটাল, যেটা এখনও সেই ব্যান্ডে আমি রয়েছি, ইনফার্নাল ডায়েট্রাই। সো সেটাই এখনও কন্টিনিউ চলছে। তারপর সেই ব্যাপারটাকে অনেক এভলভ হয়েছে, মানে আমি যখন শুরু করেছিলাম 11-য়, তখন ব্ল্যাক মেটালটাকে যেভাবে চিনতাম, এখন ডেফিনেটলি অনেক ম্যাচিওর, অনেক ভাস্ট ওয়েতে গেছি সেই জিনিসটা ছিল। এইভাবেই আসা মেটালের। তো লেখালেখির হ্যাবিট তোমার ছোটবেলার থেকেই? তুমি লেখো, গান লেখো বা কিছু লেখো? লেখালেখি ডেফিনেটলি ছোটোবেলা থেকেই লেখালেখির ব্যাপারটা আছে। তো এইটা আরও বেশি হয় যখন একটা একটা আউটলেট পাওয়া যায়, মানে একটা ব্যান্ড বা একটা গান করছি যে আমি একটা, হ্যাঁ তখন আমি একটা লিখলাম। বাট আমি ওরকম রাইটার নই যে আমি প্রচুর গান লিখে যাচ্ছি, কবিতা লিখে যাচ্ছি, এই জিনিসগুলো আমার হয় না। বাট ডেফিনেটলি আমি যখন কনসেন্ট্রেট করছি কোনো একটা ইস্যুতে বা কিছু, বা আমার ভেতরের কিছু আমি এক্সপ্রেস করতে চাইছি, তখন সেটা হয়তো আমি 2-3 দিন বা 1 সপ্তাহ ধরে একটা গান লিখছি, বা 1 মাস ধরেও একটা গান লিখছি। তো এই একটা প্রসেসের মধ্যে দিয়ে আমি যাই, মানে গান লেখালেখির ব্যাপার তুমি যদি বলো সেই দিক থেকে। আচ্ছা, তো তোমার কাছে ব্ল্যাক মেটালটা কি এক্স্যাক্টলি? এক কথায় যদি বলতে পারো তাহলে শুধুমাত্র এটা হবে একটা লিভিংয়ের আইডিওলজি, এটা বাঁচার একটা পদ্ধতি। আচ্ছা, ঠিক আছে, লাইক এক্সাম্পল আমি যদি বলি বাউল, এটা খুবই আমাদের কাছে এক্সাম্পল, ঠিক আছে। তারা একটা বস্ত্র ধারণ করে একটা লাইফস্টাইল তারা লিড করছে, সেটাই তাদের আইডিওলজি। সেরকমই ব্ল্যাক মেটালটা হচ্ছে একটা আইডিওলজি, যেটা একটা রেবেলিয়ান ফোর্স থেকে এসেছিল। এটা জাস্ট একটা মিউজিক জনরা হিসেবে আমি দেখি না অন্তত, বাট আদার্স এরা কীভাবে জানি না। বাট এটার মধ্যে অনেক কিছু আরও ব্যাক লিঙ্কিং রয়েছে, যেরকম আমি একটা হতে পারে যে একটা প্রেমের গান,
ঠিক আছে, সেটা ভালোবাসার গান বা ব্যথা পাওয়ার গান, সেটার ওরকম লিরিক্স থাকবে। বাট যখন একটা রেবেলিয়ন বা কোনো কিছুর একটা রেজিস্ট্যান্স বা একটা গভর্নমেন্টের এগেনস্ট বা কোনো কিছু একটা এরকম জাতীয় কিছু, তখন আমার মনে হয় সেটা একটা অনেক তোমাকে সংযত থাকতে হয়, তোমার চুজ অফ ওয়ার্ডস থেকে শুরু করে তুমি কি বোঝাতে চাইছো অ্যাকচুয়ালি। কারণ এরকম একটা মানে তুমি যখন ডিপ টপিকে যখন তুমি মাসের কাছে তুমি কনভে করছো কিছু, সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমার অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়, যেটা হয়তো ভালোবাসার ক্ষেত্রে হয়তো ফিলিংসের আমি বলে দিতেই পারি, বাট সেটা পড়তে জানতে হয় না। বাট এরকম ধরনের মিউজিকের লিরিক্স এবং সেই কন্টেন্ট, সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাকে অনেক পড়ে জানিস, তারপর ওই জিনিসটা করতে হয়। তো সেই আইডিওলজিটা আমার কাছে ডেফিনেটলি খুবই ফ্যাসিনেটিং, ঠিক আছে। মানে যত বেশি করি তত আরও বেশি জানা যায়। আরও অনেক, ইভেন কাজাকিস্তানের ব্ল্যাক মেটাল ডেফিনেটলি তারা অন্যরকম হবে, তাদের যে মানে টোন হবে, টোনালিটি হবে, বা তাদের কম্পোজিশন ওয়াইজ যে জিনিসটা হবে, বা তাদের যে কথাটা হবে গানের, যেটা হবে সেটা ইন্ডিয়ান ব্ল্যাক মেটালের হবে না, সেরকমই নরওয়েজিয়ান ব্ল্যাক মেটালের হবে না। আমরা কখনোই নরওয়েজিয়ান ব্ল্যাক মেটালের মতো করার চেষ্টা করিনি, কারণ আমরা এটা শুরু থেকেই জানতাম যে এই ব্ল্যাক মেটাল জিনিসটা আইডিওলজি, এটা ওখান থেকে এখানে কপি হবে না, এটা আমাদের যে আইডিওলজি সেটা আমাকে আগে আনতে হবে থ্রু আমার মিউজিক, থ্রু ব্ল্যাক মেটাল। এটা তো যেটা তোমায় জিজ্ঞেস করবো যে আমরা যারা 80 দশকে বা 90-এর দশকে জন্মেছি, আমাদের কাছে লাইক মেটালটা তো একটা ওয়ে অফ কানেক্টিভিটি একদম, এবং সেটা হুট করে কোনো মানুষের জীবনে আসে না, না, অনেক কিছু প্রসেস। হ্যাঁ, অ্যাবসলিউটলি। তো বিং আ 90s কিড, আমার কাছে এটার এভলিউশন কোথাও না কোথাও ছিল তোমার ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন, যেটা পরবর্তীতে WWE হয়, এবং কার্টুন নেটওয়ার্কের কিছু কার্টুন যেগুলোর ওই হেভি একদম ব্যাকগ্রাউন্ড গিটার প্লেইং, ড্রাগন বল জি বলো, সোয়াট ক্যাটস বলো, সেঞ্চুরিয়ানস বলেন, এইসব কার্টুনস গুলো। তো তোমারও নিশ্চয়ই শৈশবে এগুলো একদম একদম। তো তুমি কোথাও না কোথাও গিয়ে কি রেসলিং এর থেকে যে থিম মিউজিক গুলো রেসলারদের হতো, সেগুলো থেকে ইউ গট ইন্ট্রোডিউসড টু মেটাল? আর দেয়ার এনি ইনস্ট্যান্সেস কোনো রেসলারের থিম মিউজিক খুব পছন্দের? না, মানে ব্যাপারটা এরকম হতো যে যখনই এরকম কোনো টিভিতে শুনতাম বা কিছু, ডেফিনেটলি অ্যাটেনশন গ্র্যাব হতো যে আরে এটা তো আমাদের জিনিস বাজছে। বোঝানোর চেষ্টা করতাম, দেখো এরকম গিটার, এটাকে ডিস্টরশন বলছে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, বা এটা এরকম হচ্ছে। তো সেটা ডেফিনেটলি একটা ভালো লাগার ব্যাপার ছিল যে ইনফ্লুয়েন্সগুলো যখন টিভি বা এরকম কার্টুন বা কিছুতে পেতাম, ঠিক আছে। তার থেকে বড় কথা ছিল যে আমাদের তখন যেহেতু ইন্টারনেটের এত ব্যাপারটা ছিল না যখন আমরা এই ব্যাপারটায়, তো আমরা পুরোটাই রিলাই করতাম হচ্ছে সিনিয়রদের ওপর, তারা কি আমাদের সাপ্লাই করছে, ঠিক আছে। যে একটা সিডিতে 120টা গান দিয়েছে, তো 120টা বিভিন্ন ব্যান্ডের রয়েছে, এবার আমাদের কাছেও আলাদা কোনো সোর্স নেই যে ওই ব্যান্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি কিছু করার, বাট আমরা গানগুলো লিখে রাখতাম, আচ্ছা মানে এই ব্যান্ডের এই দুটো গান আমি শুনেছি, আর অন্য কোনো গান শুনলে আমি তাহলে এটা লিখে রাখবো সেই নামটা। তো এইভাবে তাদের ট্র্যাক লিস্টগুলোও আমরা এরকম লিখে রাখতাম ডায়েরিতে, যে এই ব্যান্ডের এই গানটা আমার ভালো লেগেছে, আমার এই নামটা লিখে রাখি। তুমি এই কথাটা বললে আমার হট করে মোজার বিয়ারের কথা মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তারপর বাবার অডিও ক্যাসেট, একদম, মানে ওই সময় তো শৈশবের যে জিনিসগুলো আমরা পেয়েছি, হয়তো এই জেনারেশন এগুলোর মূল্য কোনোদিনও দিতে পারবে না, বাট এগুলোর মধ্যে দিয়ে অনেক কিছু, মানে সবকিছু আমরা হ্যান্ডেড ওভার হতাম না। হ্যাঁ, তার জন্য আমাদের কি বলতো একটা ডেডিকেশন নিজেদের থেকেও দেখাতে হতো না, যে আমি ওই নোট ডাউন করছি আলাদা আলাদা যেখান থেকে গানগুলো শুনছি, যে আমি একটা সিডি বানাবো, দাদাকে দেবো, যে ওই সিডির মধ্যে ওই গানটা ভরতে হবে। এবার গানের যদি নামই না জানি তাহলে তো হবে না। তো সেইটা জেনে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি তাকে 70-80টা গানের, ঠিক আছে। এই ডেডিকেশনটা এখন তো করতে হয় না, ব্যাপারটা এখন তো ইজি, সার্চ করবে চলে আসবে, তো ব্যাপারটা ওই। তো হ্যাঁ, ওই ব্যাপারটা না আরও মানে হেল্প করেছে অ্যাকচুয়ালি আমাদের, যে আরও মানে এই পুরো ওভারঅল কালচারটাকে জানার, আরও ডিপলি ভালো করে বোঝার, আমার মনে হয়। তোমার যে প্রশ্নটা এরপরে করবো, যে দেবজিৎকে আমি চিনি অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ ফ্রেন্ড, হি ইজ সো মাচ ইনটু ব্ল্যাক মেটাল মিউজিক, বাট ব্ল্যাক মেটাল ছেড়ে দেবজিৎ অ্যাজ আ হিউম্যান বিইং, অ্যাজ আ ব্রাদার, অ্যাজ আ সান, হাউ ইজ দ্যাট গাই? এটা নিজের তো আমি কীভাবে বলবো, আমি খুবই প্রথমত এই পডকাস্ট ব্যাপারটাই আমার কাছে লাইফেই ফার্স্ট টাইম, তো ঠিক আছে, তো আমি কারোর এখানে এসেছি, তো এটা খুবই থ্যাংক ইউ তার জন্য, দেখার জন্য। আর
অ্যাজ এ ফ্রেন্ড সেগুলো আমার বন্ধুরাই জানে, ভালো করে বলতে পারে। বাট আমার মনে হয় যে দ্য থিং ইজ ব্ল্যাক মেটালটা না মানে ওইভাবে আমি কোনোদিন দেখিনি। মানে আমি বাউল থেকে ব্ল্যাক মেটাল দুটোই শুনি, মানে এটা বিশাল বড় রেঞ্জ একটা, বাউল থেকে ব্ল্যাক মেটাল, মাঝখানে অনেক কিছু পড়ে, ঠিক আছে। মানে কিন্তু আমি যখন মিউজিকটা প্রডিউস করছি সেটা ব্ল্যাক মেটাল, বাট আমি কনজিউম সব কিছু করছি বিকজ আমাকে জানতে হচ্ছে কি হচ্ছে, বা আমি ওই আদার জিনিসটাও জায়গাটাও আমাকে শুনতে হচ্ছে। তো ওইভাবে আমি লাইফটাকে দেখি না যে আমাকে ব্ল্যাক মেটাল, বা অনেক মানুষের ধারণা থাকতে পারে যে একটা আলাদা সেট অফ লাইফস্টাইল লিড করছে ব্ল্যাক মেটাল বাজাচ্ছে বলে, এটা খুব ভ্রান্ত ধারণা থাকে। এই জিনিসটা নয়। মানে আমি সকালে উঠে কাটাকাটি করছি না বা বাচ্চা চিবিয়ে খাচ্ছি না, বাট ওরকম ব্যাপারটা নয়, ঠিক আছে। তো নর্মাল মানে আমার আর নিজের বিজনেস করছি, মানে ঘুমানোর টাইম নেই, ঠিক আছে। তো সেখানে নিশ্চয়ই সকালে উঠে স্টেক খাও না? না, ডেফিনেটলি এটা কিন্তু আপনাদের জানা। হ্যাঁ, সকালে উঠে কফি, হ্যাঁ কফি, তার সঙ্গে বিস্কিট বা হ্যাঁ স্যান্ডউইচ। হ্যাঁ নর্মালি। আর বাঙালিদের ফেভারিট লুচি তরকারি। হ্যাঁ, ভাত ডাল সে তো দুপুরবেলা না হলে হবে না, ঠিক No আছে। steaks in the morning, man. না, একদম না। দেখো আমার ওই কাছে ওটাই যে তুমি স্টেক খেয়েও ডেফিনেটলি ব্ল্যাক মেটাল করতে পারবে, বাট ভাত ডাল খেয়েও ব্ল্যাক মেটাল করা যায়, Absolutely. ঠিক আছে। It's সেটা all here. হ্যাঁ, ওটাই। It's all here. তো তুমি তো দীর্ঘ অনেক বছর ধরে গিগ অর্গানাইজ করছো, এবার তোমার অর্গানাইজারের পার্সপেক্টিভ বা ভিউ থেকে এটা জানতে চাই যে এত ব্যান্ড শুনছো, আসছে, ভালো কাজ করছে ভালো মন্দর আমরা just কন্ট্রাডিক্ট করা কেউ না, করতে হ্যাঁ। চাই না। তো তোমার কি মনে হয় কলকাতার মেটাল সিনটাকে আজকে যে দেখছো যে 10 বছর পরে, লাইক ওয়্যার ডু ইউ সি ইট, মানে অ্যাজ অ্যান অর্গানাইজার যদি তোমাকে আমি জিজ্ঞেস করি? মানে আমাদের এখন সিচুয়েশনটা এমন একটা জায়গায় রয়েছি যে এত ডিভাইডেড ইন দ্য সেন্স, আমি বলছি না যে কোনো পলিটিক্যালি বা এরকম কিছু, বাট স্ট্যান্ডার্ড অফ গিগ মানে একটা ইয়ে রয়েছে যে নয় একটা খুব ভালো গিগ হচ্ছে, লাইক ধরো কোনো বাইরের বিদেশি কোনো ব্যান্ড আসছে যেখানে টিকিট 1,500-2,000 হচ্ছে, আর একটা গিগ হচ্ছে যেখানে লোকাল গিগ হচ্ছে, ধরো আমারই একটা লোকাল গিগ হচ্ছে, ঠিক আছে। সেখানে কলকাতার শুধু লোকাল ব্যান্ডরা বাজাচ্ছে, বা বাইরের আসাম বা অন্য কোনো স্টেট থেকে একটা দুটো ব্যান্ড এসে বাজাচ্ছে। দুটো যে ডিফারেন্ট গিগ, এইটা লিসেনার্সদেরও বুঝতে হবে। কারণ দেখো, তুমি আমার গিগটা আমি চাইলে প্রত্যেক মাসে করাতে পারি, কারণ সেখানে লেস ইনভেস্টমেন্ট রয়েছে। বাট দেবর্ষিদা বা অন্যান্য কেউ যদি এরকম সিনিস্টার বা যে ব্যান্ড আসছে, আমাদের কলকাতায় ফার্স্ট টাইম এরকম কোনো বড় ব্যান্ড এরকম জায়গায় আসবে তো বাজাবে, তো ডেফিনেটলি এটা কলকাতার ইমপ্রুভমেন্ট হবে। তো এই দুটোর মধ্যে এই মানুষকে বুঝতে হবে যে হ্যাঁ আমাকে ওটা দরকার, ওটাও দরকার, এটাও দরকার, বাট এইটাই শুধু দরকার, ওইটা আমার না গেলেও চলবে, এইভাবে সিন ডেফিনেটলি 10 বছর কোথাও যাবে না, ঠিক আছে। আমি যে সময় কলকাতায় শুরু করেছিলাম তখন কলকাতা আর মানে যে যত নাম্বার অফ ব্যান্ডস পুরো ইন্ডিয়ায়, তত নাম্বার অফ ব্যান্ডস প্রডিউস করানো পুরো অল ওভার ইন্ডিয়া থেকে কলকাতা যা ব্যান্ড প্রডিউস করেছে মেটালে শুরু থেকে এখন অবধি, আমি যবে থেকে আমি জানি, আমি ভুল হতে পারি জানি না, বাট এইখান থেকে যে ব্যান্ডসগুলো তারা কিন্তু সাস্টেন করছে না। কারণটা হচ্ছে এইখানে, কারণ কলকাতাতে আমাদের কত গিগ হয়, আমরা শুরু থেকে মানে আমি যদি কোনো সিটির সাথে আমি কম্পেয়ার করছি না, ঠিক আছে, বাট সব এখান থেকেই তো সব মানুষগুলো অন্য সিটিতে গিয়ে স্টে করে রয়েছে, তারাই তো ওখানে গিয়ে ক্রাউড হচ্ছে। তো তারা একসময় এখানে ছিল, এখানের পলিটিক্যাল ওয়ের জন্য আলাদা সিটিতে গেছে, সেখানে জব করছে, থাকছে, সব ঠিক আছে, বাট যারা রেস্ট অফ দ্য এখানে রয়েছে তাদের এই জিনিসটা বুঝতে হবে, যেটা আমাদের রয়েছে সেটাকে অন্তত ধরে রাখতে হবে। তার মধ্যেও যদি ডিভাইডেড হয়, ওর গিগে বলছে ফোন করে তুই যাস না, ঠিক আছে, এইগুলো খুবই বাচ্চাদের মতো ব্যাপার। আর 10 বছর পর আমার মনে হয় না এইসব রিজনের জন্য অনেক কিছু এফেক্ট করবে, ঠিক আছে। আর তার থেকে বড় কথা আমার মনে হয় যে এখন যারা যাচ্ছে গিগে, লিসেনার্স যারা, তাদের বোঝা উচিত যে একটা সিন যেটা আমরা বলি যে 10টা ব্যান্ড বা 20টা ব্যান্ড বা তাদের কিছু লিসেনার্স যে গ্রুপ আমরা এক জায়গায় হই একটা গিগে, সেটা যদি কন্টিনিউ করতে হয়, আর তাহলে ডেফিনেটলি আমাকে বাইরের ব্যান্ড এরকম বড় ব্যান্ড এনে সেই শোকেসটা করতেই হবে কলকাতা, মানে ইন্ডিয়ার মধ্যে কলকাতাকে সেই জায়গায় আনতে হবে যে যাতে আমাকে 2000 কিলোমিটার দূরে গিয়ে, মানে আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, মেহেমের শোটাই ধরো যে আমরা গেছিলাম, তো এখান থেকে 2200 কিলোমিটার ব্যাঙ্গালোর, দেন আবার 2200, তো প্রায় 10,000, 20,000 টাকা, 15,000 টাকা মতো পার হেড খরচা। তো কলকাতা থেকে একজন 15,000 টাকা খরচা করে গিয়ে একজন ওই জিনিস দেখছে,
কারণ সে দেখতে চাইছে। এবার ওখানে গিয়ে দেখছে আমি 40% 50% মানুষ শুধু কলকাতারই, মানে সিমিলার গাই, মানে কলকাতায় একসময় তারা থাকতো, তারা এখন জব করছে বা কিছু। এই জিনিসটা কলকাতায় নেই। তো কেন বাইরে থেকে আমি যদি কোনো ব্যান্ড আনি এখানে, যে তো বাইরে থেকে কেন সেই জায়গাটা তৈরি করতে হবে যাতে বাইরের স্টেট থেকে এখানে মানুষ এসে থাকে, এখানে থেকে একটা ব্যান্ড দেখে, সেই জায়গাটা তৈরি করতে হবে। নাকি আমরা শুধু যাব 15,000 টাকা দিয়ে অন্য স্টেটে গিয়ে থেকে খরচা করে সেই ব্যান্ডকে দেখবো, ভাইস ভার্সা হতে হবে। তাহলে গিয়ে এই জায়গায় সিনটা তৈরি হবে। না হলে পুরো ইকোনমিক্যালি ওই, মানে তুমি যদি ভাবো তাহলে ওই একটা স্টেটেরই গেইন হচ্ছে। তো এখনকার যত নতুন ব্যান্ডস আসছে বা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা যারা গান বাজনা করছে, তাদের মধ্যে তোমার ফেভারিট কেউ আছে? ডেফিনেটলি। একটু শুনি তাদের নাম। কলকাতার তো? হ্যাঁ, আমি আমাদের শহরকে নিয়ে কথা বলতে চাই। দেখো, ফার্স্ট হচ্ছে ফ্লেশ ক্রেম, ওল্ড স্কুল ডেথ মেটাল, আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, প্রত্যেক মানে ওরা এখনও কাজ করছে, টিল দে আর কিকিং। ঠিক আছে, মানে অনেক লাইন আপ চেঞ্জেস অ্যান্ড অনেক কিছু হয়েছে ডেফিনেটলি, বাট আমার ভালো লাগছে ওদের সাউন্ডটা এখন আরও ম্যাচিওর হয়েছে ডেফিনেটলি। তো ওদেরটা ভালো লাগে। আর ডেফিনেটলি ড্রেড আমার ভালো লাগে। ঠিক আছে, ওই থ্র্যাশ, ওই রিফ ডেফিনেটলি ভালো লাগে। ঋষভ ওরা ভালো কাজ করছে, রিসেন্টলি বাজিও এলো। আর এদিকে আর সবাই ভালো করছে মেনলি। ঠিক আছে, বাট এটাই বলবো যে সবাই যদি মানে ব্যাপারটা আরও রিলিজের দিকে যায় ডেফিনেটলি আরও বেটার হয়। বাট কলকাতায় খুব কম রিলিজ দেখতে পাওয়া যায়, মানে ওভারঅল ইন্ডিয়া থেকে যদি পার ইয়ার রিলিজ তুমি দেখো, যে মেটেরিয়াল রিলিজ ডেফিনেটলি তার মধ্যে আমরাও যে খুব বেশি রিলিজ করি তা নয়, আমরাও এই বছর ঠিক আছে খুবই টাফ জানি। ঠিক আছে, আর বিশেষ করে আমাদের এখানে রেকর্ডিং স্টুডিও বা ওই অতটা নয়, খুব এক্সপেন্সিভ নয়, কম যেগুলো খুবই খারাপ। ঠিক আছে, তো আমাদের অনেক কিছু ডিল করে যেতে হয় ডেফিনেটলি। তো সবাই চেষ্টা করলে ডেফিনেটলি আমরা ভালো রিলিজ করতে পারবো, মানে ইন্ডিয়ার চার্টের মধ্যে কলকাতার ব্যান্ডগুলো সেখানে থাকবে আর কি রিলিজে পার ইয়ারে, সেটাই আশা করা যায়। আর সবাই ভালো কাজ করছে ডেফিনেটলি। অ্যাবসলিউটলি, সবাই কাজ করছে এবং হ্যাঁ, কাজটা করে যেতে হবে, কাজ করে যেতে হবে এক্স্যাক্টলি। আর ভালো খারাপ সে তো আমার absolutely। লিসেনার্সরা জাজ করবে। ঠিক আছে, বাট কাজটা করে যেতে হবে। তো তোমাদের নেক্সট গিগ কবে হতে চলেছে বা কবে হচ্ছে, কবে আমরা expect করতে পারি? ডিএক্সএম এর দেখো, ডিএক্সএম এর ব্যাপারটা যেহেতু কোনো অর্গানাইজেশন মানে ওরকমভাবে তৈরি করিনি। দেখো, যখন আমার শুরু যখন হয়েছিল তখন তো পিউট্রির অ্যাসেন্ডেন্সি থেকে, সামিত দাদের থেকে। তো আমরা ওই 2011 শেষের দিকে যখন ওদের সাথে আলাপ হয়, তাদের গ্রুপে জয়েন করি। রিচুয়াল অ্যাসেনশন ফেস্ট হয় 2012-এ, 2013-14 কিছু গিগ হয়, 14 2-3টে তখন আমরা গিগে বাজাই ম্যানজারের সাথে। তারপর ইম্পেডি এসেছিল 2014-এ, অর্ডার অফ দ্য হেরিডিক্যাল বেসমেন্টে হয়েছিল ওটা। তো এই গিগগুলো তখন আমরা পিউট্রিড অ্যাসেন্ডেন্সিতে ছিলাম। তো টিমটাও অনেক বড় ছিল, মোমোদি ছিল, অমিত ছিল, এরা সবাই ছিল। তো এখন যখন 2016-17 পর যখন জিনিসটা ভেঙে যায়, তখন মানে একটা কলকাতাতে একটা খুব বাজে জিনিসও ওয়েভ আসছিল, যে পে অ্যান্ড প্লে একটা ব্যাপার আসছিল, যে তুমি টাকা দিলে লাইন আপে বাজাবে তুমি, এরকম একটা ব্যাপার ঢুকছিল। সেই জিনিসটাকে ইয়ে করার জন্য আমরা ভাবলাম যে ভাই তাহলে একটা এরকম হোক, শুধু লোকাল ব্যান্ডরাই বাজাবে, যারা মোটামুটি সেই জায়গা আছে তারা বাজাবে, কিন্তু কাউকে কোনো পয়সা দিতে হবে না ডেফিনেটলি। তো সেইভাবে আমরা ম্যাক্সিমাম ফার্স্ট একটা গিগ করি। আর্মামেন্ট বাজিয়েছিল, বাইরের স্টেটে 3টে ব্যান্ড এসেছিলো, জেনোসাইড ডিসঅর্ডার, কেওটিক ড্রেড অ্যান্ড লুনাটিক ফ্রেঞ্চ। ঠিক আছে, 3টে ব্যান্ড এসেছিলো সেই সময় 2017-এ, ওটা সল্টলেকে ওটা হয়। তো 9টা ব্যান্ডের একটা গিগ হয় ফার্স্ট, ইনসিডিয়াস প্রফেসি ওটা। তো ওটা ফার্স্ট ডিএক্সএমের একটা গিগ হয়, যেটা আমরা দেখলাম যে হ্যাঁ তাহলে তো এটা তো একটা গ্যাদারিং একটা ভালোই হলো, যে আমরা যে টিকিট সেলটা করলাম সেটা দিয়ে আমার এক্সপেন্সেসটা বেরোলো, কোনো প্রফিটের জায়গা নেই। হ্যাঁ, ডেফিনেটলি লস হয়েছিল, অ্যামাউন্টটা বলতে চাইছি না। তো সেইটা মানে হ্যাঁ ফিজেবল, যে এই লসটা আমি ফিজেবল, আমার বন্ধুরা এই এতগুলো ব্যান্ড এক জায়গায় এসে গ্যাদারিং করছে, আমি এই লসটা আমি বেয়ার করতে পারবো তার জন্য, সেই হিসাবে শুরু হয়। ঠিক আছে, বা কোনো এরকম অর্গানাইজেশন যে আমি গিগ করাবো মাসের মাস আমি সেখান থেকে একটা প্রফিট শেয়ার রাখবো, এরকমভাবে কোনো দিনই হয়নি। ঠিক আছে, তারপর যখন দেখলাম যে হ্যাঁ জিনিসটা ওয়ার্ক করছে, যে যারা ওই ভুলভাল পে অ্যান্ড প্লে ব্যাপারগুলো কাটতে শুরু করলো, তখন আমরা চেষ্টা করলাম যে আরেকটুখানি কোয়ালিটিটা বেটার করার। ঠিক আছে, দেখো আমাদের কলকাতায় এমনি স্পন্সর নেই। ঠিক আছে, চেষ্টা করা যে আরও বাইরে কীভাবে ব্যান্ড আনা। আর আমার আরেকটা জিনিস মাথায় ছিল যে ডিএক্সএমের গিগগুলো লোকাল গিগই করার,
ঠিক আছে, একদম পারফেক্ট, একদম কম্প্যাক্ট, যে একদম আমরা গ্যারেজ গিগ বা লোকাল গিগ যেগুলো দেখে এসেছি ছোটোবেলায় সেগুলোই আর কি। তো সেরকম তার জন্য ওই লাইন আপ টাইট হয়, ঠিক আছে, কম লাইন আপ টাইট, টাইমে সাউন্ড সব কিছু টাইম টু টাইম করা, এইগুলোই একটা গিগকে সাকসেসফুল করে, সেটাই চেষ্টা করা হয়। আর এখন সত্যি কথা বলতে এই বছর আমি দেখছি না যে ডিএক্সএমের কোনো গিগ পসিবিলিটিস রয়েছে, বিকজ সামনে অনেকগুলো গিগ রয়েছে অন্য অর্গানাইজারদের, যেগুলো আমিও অ্যাটেন্ড করবো ডেফিনেটলি। তো আমার মনে হয় না এই বছর আর দরকার পড়ছে, বাট ডিএক্সএমের গিগ ওই সময় হবে যখন দরকার হবে কলকাতায়, ঠিক আছে, সেটা একটা অপশন থাকলো কলকাতার কাছে যে হ্যাঁ যখন একটা স্যাচুরেশন পয়েন্ট আসছে যে কোনো গিগ হচ্ছে না, তখন একটা হয়তো ডিএক্সএম গিগ করিয়ে দিল, ঠিক আছে, বাট সেই জায়গাটা আমি ওপেন রাখছি, অসুবিধা নেই, বিকজ আমাদের নিজেদের অ্যালবাম রিলিজ রয়েছে, তো আমিও অনেক টাইম দিতে পারবো না এখানে। 2024 বা 25 আসছে না, ইচ্ছে তো আছে এই বছরের মধ্যে রিলিজ করার, বিকজ প্রবাবলি আমাদের নেক্সট মান্থে রেকর্ডিং আছে, ঠিক আছে, ডেটগুলো কনফার্ম হয়নি এখনো, তো সেটা হলে তো এই বছরের শেষের দিকে আমাদের রিলিজ করার প্ল্যান আছে। Great. তো এবার তোমায় যেটা জিজ্ঞেস করবো যে সং রাইটিংটা তো একটা খুব সুন্দর আর্ট, গান লেখা, একটা সৃষ্টিশীলতা, একটা শিক্ষা। তোমার কাছে আজকের দিনে যে ব্যান্ডসরা গান বাজনা করছে বা লিরিক্স লিখছে, তোমার কি জিনিসটা মনে হয় যে তাদের মধ্যে একটু ওয়ার্ক করাটা উচিত? মানে হয়তো অনেক ব্যান্ড খুব ভালো লিরিক্সও লিখছে, ডেফিনেটলি, দেখো আমি এখান থেকে ডেফিনেটলি কোনো ব্যান্ডকে জাজ করবো না, তারা তাদের মতো করে লিখছে, হয়তো মানে তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি যে কিভাবে ওই জিনিসটা কতটা প্রকাশ করতে পারছে, তারা ইনভলভ কি করে করাতে পারে। দেখো সেইটা আমার মনে হয় যত বেশি মানে নিজেদের মধ্যে কাজ করবে তত বেশি, যেরকম তুমি শুধু রাইটিং নিয়ে বললে, আমি ওটা বলবো যে গিটারিস্টটা ওই রিফটা ঢালছে ওর মধ্যে, দ্যাটস কোয়াইটেড মানে ইম্পর্টেন্ট থিং, যে ওই গানটার আমার কি টেক্সচারটা আসছে, আমি কোন জায়গাটা এই রিফটা থাকবে, কোন জায়গাটা এটা রিপিট হবে বা কি ব্রিজ ঢুকবে, সেইটা যখন আমি একটা কম্পোজিশন করি সেটাও একটা আর্টের মধ্যেই আমার প্রসেসের মধ্যে থাকছে। তো আমার মনে হয় এগুলো যত বেশি নিজেদের মানে যারা ব্যান্ড মেম্বার রয়েছি তাদের নিজেদের মধ্যে যদি আমরা এই জিনিসটা বেশি করি, তাহলে আমার মনে হয় এই জিনিসটা আরও এভলভ করা যায়, যে আমি এই গানের এই লাইনটা আমার রয়েছে, তো আমি এই লাইনটার জায়গায় কী আরও করা যায়, বা এটাকে কীভাবে আরও এক্সপ্রেসিভ করা যায়, বা যেরকম চাইছি সেটাকে কীভাবে করা যায়। তো আমার মনে হয় ওটাই ব্যান্ড অ্যাকচুয়ালি, মানে জাস্ট মানে এরম নয় যে একজন লিখে দিল আর সেটাই একদম পুরো ভবিষ্যৎ বানিয়ে, হ্যাঁ ঠিক আছে, কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা জায়গায় কোনো একটা জিনিস চেঞ্জ করতেই পারে, সেটা ড্রামারও একটা কিছু সাজেশন দিতে পারে বা বেসিসটা দিতে পারে, তো সেটাই হচ্ছে আমার মনে হয়। তুমি তো ব্যান্ডে ব্যাকিং ভোকালস দাও? না, আমি ভোকালস দিই না, আমি অ্যাকচুয়ালি আগে গিটার বাজাতাম, এখন গত 3 বছর থেকে আমি বেস বাজাই, বিকজ আমরা লাইন আপটাকে ওইভাবেই চেঞ্জ তো করেছি। কিছু গ্রাউল বা স্ক্রিম করে দর্শকদের শোনাবে? এইটা তো তুমি ভালো পারবে, এটা তো না তোমাকে করতে হয়, সেটা আমি জানি, বাট আমি এখানে গেস্টরা আসলে কিছু স্পেশাল করতে বলি আমাদের যারা দেখবে তাদের জন্য। তো এনিথিং দ্যাট ক্যান বি লাইক 1 লাইন 2 লাইন অরিজিনালস, এনিথিং, জাস্ট 2-4 লাইন তোমার ইচ্ছা মতন তুমি করলে, এনিথিং করো, এডিজি বলো, পডকাস্ট উইথ এডিজি, অলরাইট, দ্যাটস রিয়েলি গুড। তো বন্ধুরা, তোমাদের একটা কথাই বলতে চাই যে দে আর আ ব্রিলিয়েন্ট ব্যান্ড অ্যান্ড I've been hearing them for quite a long time. They got a brilliant future, album আসছে সামনে, তো we all have our good wishes for them. কারণ এই যে ওরা গান লিখছে, গান তৈরি করছে, এটা একটা সাধনা, একটা পরিশ্রম এবং কমিটমেন্ট, ডেডিকেশন, স্যাক্রিফাইস সব কিছু নিয়ে। কারণ পরবর্তী প্রজন্ম তো শুধু হিন্দি গান আর এই কভার গান শুনলে বড় হতে পারবে না, তাদেরকে ইন্সপায়ার করার জন্য এগুলো আরো হওয়া দরকার। তোমরা গিগস করছো, অর্গানাইজ করছো, গিগস দেখতে যাচ্ছ, সাপোর্ট করছো, সো দিস ইজ হাউ উই অল আর অ্যাজ আ ফ্যামিলি। একদম, আর এটাই চাই যে সবাই যারা দেখছে এটা, তারা যদি ইগো অ্যান্ড এইসব অ্যাসাইড করে এটা ভাবে যে একটা ফ্যামিলি মতো গিয়ে নিজে থেকে কথা বলা, যদি আমি মানুষটাকে মানে হতে পারে যে এরকম হ্যাঁ যে মনে হচ্ছে যে আমার কথা বলবো কি বলবো না, বাট একবার অ্যাপ্রোচ করে দেখো, এর মানে এই ব্যাপারগুলো সব কেটে যাবে। আমার মনে হয় আরও ভালো হবে যদি একে অপরকে
কমিউনিকেশনটা যদি হয়, আর যদি কমিউনিকেশনটা না হয় মিসজাজ হয়, তখন একে অপরে অন্য কিছু বললো, সে অনেক একটা ব্যাপার অন্যদিকে চলে যায়। আমার মনে হয় ওপেনলি সবার সাথে কমিউনিকেট করা উচিত। যদি আমার কোনো জিনিস ভালো না লাগে ডেফিনেটলি আমাকে বলা উচিত যে ভাই আমার তো এই জিনিসটা ভালো লাগছে না, বা এই কমেন্টটা আমার, ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং, এই ডিফারেন্সেস থাকবেই, সেটাই তো মানুষ। তাই জন্যই তুমি ধরো হেভি মেটাল করছো, আমি ব্ল্যাক মেটাল করতে, কেউ থ্র্যাশ মেটাল করছে, আইডিওলজি সবার আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট রয়েছে বলেই তো বিভিন্ন জনরা করছি। তো আলটিমেটলি কিন্তু একটা আমব্রেলার মধ্যে তো আমরা রয়েছি, সেইটা যদি কাটিয়ে সবাই বুঝতে পারে, এরকম মানে বাইরে খুবই ম্যাচুয়ারলি এই জিনিসগুলো হ্যান্ডেল হয়। আমি জানি না কেন এখনো আমরা এখানে মানুষ এখনো কি এখনো মানে সেই ওই ব্যাপারটা রয়েছে। কি বলবো, খুব ভালো লাগলো তুমি আমার শোতে এলে। থ্যাংক ইউ, খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ কিছু ফর ইনভাইটিং। ইনসাইটস দিলে, ভালো কথা বললে, এবং আই লুক ফরওয়ার্ড টু ইনফার্নাল ডায়াট্রাইবস অ্যালবাম। আমার জন্য ফিজিক্যাল কপি ডেফিনেটলি রাখবে, আমার মতন অনেকেরই ফিজিক্যাল কপি ডিমান্ড থাকবে। অ্যান্ড অল মাই বেস্ট উইশেস ফর দ্য ফিউচার টু DXM অ্যান্ড টু ইয়োর ব্যান্ড। থ্যাংক ইউ, লং লিভ রক অ্যান্ড রোল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ব্রো।